জি শুভ স্যার, সন্ধ্যা সবাইকে। ফোনেও স্যার সবগুলো ক্লাস করতে করতে চার্জ শেষ। আচ্ছা, আজকে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রিন্টিং অফ 100% পলিস্টার ফেব্রিক উইথ ডিসপার্স ডাই। হয়তো ডিসপার ডাইং আমরা পড়েছি, প্রিন্টিংও হয়তো পড়েছি। আমি সংক্ষিপ্ত আলোচনা করব সেটার মূল মেকানিজম যেটা হচ্ছে পলিস্টারের, সেটা হলো যে আমরা পলিস্টার কিন্তু নন আয়নিক, ডিসপার্স ডাই কিন্তু নন আয়নিক, অর্থাৎ এর কোনো চার্জ নেই এবং ফাইবারেরও কোনো চার্জ নেই। তাহলে ডাইংটা আসলে হচ্ছেটা কিভাবে সেইটার জন্য, সেটা বোঝার জন্য একটুখানি আমরা আলোচনা করব যে এটা একটা পলিস্টার ফাইবার, মানে হচ্ছে ম্যানমেড ফাইবার। আর পলিস্টার বা ম্যানমেড ফাইবার গুলো সাধারণত মানুষ তৈরি করে এবং পুরোটাই ক্রিস্টালাইন। হ্যাঁ, তার ভিতরে কোনো গ্যাপ বা এ ধরনের এবড়ো থেবড়ো কোনো জায়গা থাকে না, যার ফলে সেখানে ডাইটা খুব সহজে প্রবেশ করতে পারে না। তো আমরা কি করি, সাধারণত 130 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাইং করে থাকি। কেন 130 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাইং করে থাকি? আমরা জানি পলিস্টারের টিজি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার 70 থেকে 120 এবং টিএম মেল্টিং টেম্পারেচার 250 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা যখন 130-এ ডাইং করছি, তার মানে টিজি গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে, যেহেতু এটা একটা থার্মোপ্লাস্টিক ফাইবার, মানে তাপ দিলে নরম হয় এবং ভিতরে জায়গা বৃদ্ধি পায়, ফাইবারটা সোয়েল হয়, সোয়েল করে, ফুলে ফেপে ওঠে। তাহলে 130-এ যখন উঠছে টিজির উপরে, তখন সেটা ফুলে ফেপে ওঠে এবং তার ভিতরে ডাইস পার্টিকেল গুলো প্রবেশ করে। তারপর ডাইস পার্টিকেল গুলো প্রবেশ করার পর আবার আমরা টেম্পারেচারটাকে ডাউন করে দিচ্ছি, তখন সেটা হয়তো 130 থেকে আবার 60, 70, 50-এ নেমে আসে। তাহলে আলটিমেট কি হলো, ফাইবারটা যখন স্ফীত হলো 130-এ, তার ভিতরে ডাই পার্টিকেল গুলো ঢুকলো এবং যখন টেম্পারেচারটা কমিয়ে দিলাম, ডাই পার্টিকেল গুলো ভিতরে আটকা পড়ে গেল। তারপর বাইরের সারফেসের যে ডাইটা আছে সেটা ওয়াশ করে রিমুভ করে দিলাম। ওকে, এটা হচ্ছে বেসিক কথা। তো এখানে দুটো থিওরি প্রচলিত, একটাকে পোর ভলিউম থিওরি বা ফ্রি ভলিউম থিওরি বলে, দুটোই একই কথা, যে তাপ দিলে ফাইবারের ভিতরে এই ধরনের জায়গার সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বলছি। ওকে, তো এখন প্রিন্টিং এর ক্ষেত্রে তো আমরা এই ধরনের চুবাচ্ছি না বা ডাইস সলিউশনে বা 130 ডিগ্রিতে। প্রিন্টিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের ডাইসটা যদি ভিতরে প্রবেশ করাতে চাই, তাহলে কিন্তু এই 130-এই উঠতে হবে, কারণ তখন 130 না উঠলে ফাইবারটা আমার সফট হচ্ছে না এবং তার ভিতরে ডাইটা ঢুকছে না। সো প্রিন্ট করে আমি যখন কিউরিংটা করব, তখন সেটা 130-এ করছি এবং সেই সাথে হাইগ্রোস্কোপিক এজেন্ট সহ কিন্তু করছি। প্রিন্ট পেস্ট যেটা, সেটাতে কিন্তু হাইগ্রোস্কোপিক এজেন্ট সহ আছে, যার কারণে তখন সেটা কিন্তু ওয়াটার লিবারেট করছে। এবং একই সাথে আমাদের পিএইচ এর দিকেও কিন্তু নজর রাখতে হবে। আমরা জানি পলিস্টারের পিএইচ 4 থেকে 5.5 বা এরকম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটার ক্ষেত্রেও ইউজ করব, যে প্রিন্ট, অর্থাৎ কি বলবো, অ্যাসিটিক অ্যাসিড ইউজ করব। 1 মিনিট, হ্যাঁ, আমার ফোন আসছে, সরি। ওকে, তো যেখানে ছিলাম, যেটা হচ্ছে, তো এই হাইগ্রোস্কোপিক এজেন্ট দিতে হবে। তো হাইগ্রোস্কোপিক এজেন্ট দেওয়ার ফলে সেখানে পানির সৃষ্টি করবে এবং এই সাথে অ্যাসিড তো দিতেই হবে। এছাড়াও আমরা চাইলে অ্যাসিড লিভারিং এজেন্ট দিতে পারি, এবং যেহেতু টেম্পারেচারের ফলে ডিলাস হয়তো শেড চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেই শেড লাইট হয়ে যেতে পারে, সেজন্য শেড যেন লাইট না হয় সেজন্য কিছু কেমিক্যাল ইউজ করতে পারি বা ইত্যাদি। তো এখানে কিছু ইন্ট্রোডাকশন বলা আছে, অর্থাৎ যে কথাগুলি বললাম, যে বলা, যে dyes are colored and unsaturated chemical compounds having to the substrate. Okay, textile হয়, the term dispersed dye have been applied to the organic coloring substance which is free from ionizing group, যে কথাটি বললাম, যেটার কোনো আয়োনাইজিং গ্রুপ নেই, অর্থাৎ নেগেটিভ পজিটিভ কোনোটাই নেই। of the low water solubility and they are suitable for hydrophobic fibers, অর্থাৎ পানি বিদ্বেষী যে সমস্ত ফাইবারগুলি বা পানি শোষণ করতে চায় না, এই ধরনের ফাইবারগুলোর ক্ষেত্রে আমরা ডাইং করে থাকি। this dye has derived its name from insoluble aqueous properties and need apply to the aqueous dispersion. এখন দেখেন দুটো কথা, একটা হচ্ছে যে ডিসপারশন আর একটা হচ্ছে সলিউবল। সলিউবল যেটা, সেটা হলো যে যেমন পানি এবং চিনির শরবত, সেখানে কি হয় যে সলিউবল হয়ে যায়, অর্থাৎ ডিজলভ হয়ে যায়। বাট সে পানি এবং যখন বালির শরবত হবে,
তখন যখন আমরা নাড়ানি দিব তখন কি হবে, বালিগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে কিন্তু পানির সাথে মিশে যাবে না। তো ডিসপারশনটাও কিন্তু অনেকটা এরকমই। সো ডিসপার্সিং এজেন্ট থাকছে এখানে of all dyes and they are of the smallest molecular size। মূলত এটা হয়ে থাকে যেহেতু dispersed dyes এর সাইজই আমার জানা মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে ছোট, যে সেটা তাড়াতাড়ি যেন ঢুকতে পারে। and the printing of hydrophobic fiber like polyester fiber with dispersed dye may be considered as a process dyes transfer। printing to solid organic solvent means fiber এ ট্রান্সফার হয়। তো আমরা পলিস্টারের অনেক প্রকার প্রিন্টিং দেখছি, বা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং। আমরা হয়তো সাবলিমেশন প্রিন্টিংও দেখেছি বা ট্রান্সফার প্রিন্টিংও দেখেছি। বিশেষ করে যে ট্রান্সফার প্রিন্টিংটার ক্ষেত্রে যেমন আমাদের আগে চুইনগাম খেতাম, চুইনগাম খাওয়ার পর কি অপর পৃষ্ঠে একটা স্টিকার থাকতো, সেটা আবার হাতে লাগিয়ে দিতাম, তো এটাকে ট্রান্সফার প্রিন্টিং বলে। এছাড়াও সাবলিমেশন প্রিন্টিং কিন্তু পলিস্টারে হয়ে থাকে। তবে আজকে যেটা আমরা দেখছি সেটা শুধুমাত্র স্ক্রিন প্রিন্টিং এর সাহায্যে ডিসপার্স ডাইস দিয়ে যে প্রিন্টিং সেটা। So dispersed dyes are added in paste from surface active agent Dibo equals dispersion and enables to leave the dye liquor as they are more substantive to the organic fiber than inorganic dye liquor. So application of heat of the dye liquor energy of the molecule accelerate the dyeing textile fiber. So heating of the dye textile swell in the fiber and assist the penetration of the polymer system. আমরা যদি ইয়ে ইউজ করতে চাই ক্যারিয়ার বা এই ধরনের, সেই ক্ষেত্রেও কিন্তু করতে পারি, তাতে একটু বেশি ভালো হবে। তো যখন ভিতরে ঢুকে যাবে তখন তাদের ভিতরে সাধারণত ভ্যান ডের ওয়ালস ফোর্স বা হাইড্রোজেন বন্ড এই ধরনের বন্ড হবে। ওকে, তো এটা ছিল কথা। অবজেক্টিভস এই সম্পর্কে জানতে হবে, কিভাবে কি কি লাগবে সেগুলো হচ্ছে যে বিকার, গ্লাস রড, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, প্রিন্টিং স্ক্রিন, স্কুইজার ইত্যাদি। স্ক্রিন তো লাগবেই, তাই না? ডিজিটাল ব্যালেন্স মাপার জন্য লাগবে, প্রিন্টিং স্ক্রিন তো লাগবেই, স্কুইজার স্কুইজ করতে লাগবে। স্টাইল যে কোনো স্টাইল হতে পারে, তবে ডিরেক্ট স্টাইলই করব সহজ করার জন্য। স্ক্রিন প্রিন্টিং মেথড, অর্থাৎ আমাদের একটা স্ক্রিন লাগবে। আমরা যে স্ক্রিনটা এটা এর আগে বলেছিলাম যে আমাদের এটা ওভেন মেশ ফেব্রিকের টাইটলি একটা লোহার ফ্রেমে লাগানো, তারপর এখানে ডিজাইন অনুসারে ব্লক করে বানানো, যে একটা পাতা যদি হয় সেই পাতাটারও ডিজাইন অনুসারে এখানে স্ক্রিনটা বানানো হবে। তারপর এখানে স্ক্রিনটা মারলে শুধু সেই পাতাটাই ফুটে উঠবে। হ্যাঁ, তো তোমরা চাইলে কিন্তু এগুলো করতে পারো, ঠিক আছে? নিজেদের প্রিন্টিংটা নিজেরাই করতে পারো, নিজেদের ইচ্ছা অনুসারে ডিজাইন তৈরি করে প্রিন্ট করতে পারো। ওকে, পলিস্টার লাগবে 100% পলিস্টার ফেব্রিক। প্রসেস সিকোয়েন্সটা কি? প্রিপারেশন অফ ফেব্রিক। তাহলে প্রিপারেশন অফ ফেব্রিক কি? এখানে তো আর স্কারিং ব্লিচিং নাই, তারপরও যখন তৈরি করা হয় তখন বিভিন্ন প্রকার ফিনিশ, তারপর যখন নিটিং বা ওভেন করা হয় সেক্ষেত্রে এই ধরনের তেল, মেশিন অয়েল, ডাস্ট এগুলো লাগতে পারে, সেজন্য ওয়াশ দিয়ে নিতে হবে। এরপর প্রিপারেশন অফ দ্য প্রিন্ট পেস্ট। ফেব্রিক প্রিপারেশন হয়ে গেলে প্রিন্ট পেস্ট প্রিপারেশন করতে হবে। প্রিন্ট পেস্টের মূল উপাদান থিকেনার, থিকেনারের সাথে বাকি যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো দিয়ে একটা ভিসকোসাস প্রিন্ট পেস্ট তৈরি করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্ট পেস্ট অফ দ্য ফেব্রিক সারফেস। তো তারপরে আমরা স্কিনের সাহায্যে, স্কুইজারের সাহায্যে ফেব্রিকে অ্যাপ্লাই করব। একটা ফেব্রিকের উপর স্কিনটা বসিয়ে এখানে পিগমেন্ট গুলি, সরি পেস্ট গুলি নিয়ে একটা স্কুইজারের সাহায্যে সামনে পিছনে টানবো। ড্রাই দ্য ফেব্রিক এট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে সেটাকে ড্রাই করব, শুকাবো। এরপরে স্টিমিংটা করব। এখানে স্টিমিংটা 130 থেকে 180 বা 210 হতে পারে। যেমন নর্মাল যে স্টিমিংটা সেটা সাধারণত 128, 30, 35 হয়ে থাকে। এরপরে শর্ট টার্ম যদি বলি 180তেও সাধারণত করা হয়, যেটাকে আমরা বলছি যে থার্মো ফিক্সেশন। 210 করা হয়ে থাকে থার্মো ফিক্সেশনটা। অর্থাৎ শর্ট টার্ম আমরা চাইলে, অর্থাৎ হাই টেম্পারেচার যত হবে তত কিন্তু এটা কমে যাবে আমার। অর্থাৎ হাই টেম্পারেচার হলে আমার যে পরিমাণটা, টাইমের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। সো মনে করো যে 180তে 1-2 মিনিট এবং থার্মো ফিক্সেশনের ক্ষেত্রে 210-এ 30 সেকেন্ডের মতো হলেই আমরা কিন্তু ফিক্সেশন করতে পারি। ওকে, তারপরে যদি আমরা বলি আফটার ট্রিটমেন্ট বলতে ওয়াশ করতে পারি, ওয়াশ করে দিব, বা রিডাকশন ক্লিনিং সাধারণত এই ক্ষেত্রে লাগে না, চাইলে করা যেতে পারে। ওকে, আফটার ট্রিটমেন্ট গেল। আর প্রিন্টিং রেসিপি কি কি সেটা একটু কথা। এখানে প্রথম মেইন যে জিনিসগুলো, ডিসপার্স ডাই কোন রকম শেড হবে তার উপর ডিপেন্ড করছে। ডিসপার্সিং এজেন্ট, অ্যাসিটিক অ্যাসিড ফর পিএইচ মেইনটেইন, থিকেনার মূল জিনিস,
এন্ড ওয়াটার। এছাড়াও এর বাইরেও আরো কিছু এজেন্ট আমরা চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, তো দেখি কিভাবে কি করতে হবে। প্রিন্ট পেস্ট প্রিপারেশন। প্রিন্ট পেস্ট প্রিপারেশনটা কিভাবে করতে হবে, যে থিকেনার প্রিপারেশন 75 গ্রাম কার্বক্সিমিথাইল সেলুলোজ প্লাস 19 মিলি, এখানে যেহেতু 19 বলছি বা পানিটা ততখানি দরকার, আচ্ছা ধরে নিলাম 19 মিলি দিয়েই কি করব, স্টির এবং একটু হিট দিব, তাহলে কি ডিজলভ হয়ে যাবে। এন্ড 3 গ্রাম ডাইস 1 গ্রাম ডিসপার্সিং অ্যাসিটিক অ্যাসিড আলাদাভাবে স্টির করতে হবে, স্টির ইউনিফর্মলি। তাহলে এখানে একটা পেস্ট প্রিপারেশনের ক্ষেত্রে থিকেনার পেস্ট হলো, এখানে একটা ডাইসের পেস্ট হলো, আলাদা আলাদা দুটো হলো, কিন্তু একসাথে কিন্তু মিশানো। আগে থিকেনারটা তৈরি করে নিতে হবে। ওকে, দেন ওয়ার্কিং প্রসিডিউরটা কি, কালেকশন অফ প্রিট্রিটেড স্যাম্পলটা নিব, প্রিপারেশন অফ প্রিন্ট পেস্ট, প্রথমে কি ডাই, অ্যাসিটিক অ্যাসিড যেগুলো লাগবে, ডিসপার্সিং এজেন্ট, বয়েলড ওয়াটার, পেস্ট ওয়ান। হুম, তারপর পেস্ট ওয়ানের সাথে জাস্ট থিকেনারটা অ্যাড করব, অর্থাৎ সবগুলো একখানি যাবে, বাট আগে যে আদার্স ম্যাটেরিয়াল গুলো সেগুলো ভালো করে করে নিতে হবে, তারপর থিকেনারের সাথে ভালো করে মিক্স করতে হবে। সো অ্যাপ্লাই দ্য প্রিন্ট পেস্ট অন দ্য ফেব্রিক সারফেস অ্যাকর্ডিং টু দ্য মেথড এন্ড স্টাইল, ড্রাই দ্য স্যাম্পল এট রুম টেম্পারেচার। তারপর যখন মানে অ্যাপ্লাই করার পর শুকিয়ে নিলাম একটু রুম টেম্পারেচারে, তারপর আমি কি করব, আফটার ট্রিটমেন্ট দ্য প্রিন্টেড ফেব্রিক ইজ স্টিমড ইন দ্য স্টিমার 30 মিনিট, 30 মিনিট লাগবে না, 10 মিনিট, 130 থেকে 180 ডিপেন্ড করছে শেডের উপর বা কারেন্ট পজিশনের বা ফেব্রিক কন্ডিশনের উপর। পেনিট্রেট দ্য ডাই এন্ড ফিক্স ইট, সোপ এন্ড ওয়াশ এন্ড ড্রাই। প্রিকুয়েশনটা কি, টু মেইনটেইন দ্য ভিসকোসিটি অফ দ্য প্রিন্ট পেস্ট করতে হবে, এন্ড ইভেন স্কুইজার সে তো লাগবে সবসময়ের জন্য বাই দিস। ওকে, তো এছাড়াও আরো কিছু কেমিক্যাল আমরা চাইলে ইউজ করতে পারি। সেই কেমিক্যাল গুলো যেমন ডাই তো ইউজ করব, থিকেনার হিসেবে আমরা সাধারণত কি ইউজ করব, থিকেনার হিসেবে কার্বক্সিমিথাইল সেলুলোজ ভালো ইয়ের ক্ষেত্রে, পলিস্টারের ক্ষেত্রে। এছাড়াও সোডিয়াম এলিজিন যেমন ন্যাচারালের ক্ষেত্রে ভালো, রিয়েক্টিভের ক্ষেত্রে ভালো। এছাড়াও ন্যাচারাল গাম, স্টার্স, মডিফাইড লোকাস্ট বিম গাম, ইন্ডালাকা এগুলো সাধারণত ইউজ করা হয়, ব্রিটিশ গাম। ওকে, সো ডিসপার্সিং এজেন্ট তো থাকছে, তার সাথে কেরিয়ার যদি চাও দিতে পারো, কেরিয়ার দিলে আর একটু ভালো হবে। হোয়াইটিং এজেন্ট হিসেবে টিআরও অয়েল দেওয়া যেতে পারে, যেটা একটু পানিটাকে ধরে বা করবে, ফেব্রিকটাকে আর একটু ভেজাবে। এসিড তো সাথে থাকবে, অ্যাসিটিক অ্যাসিড, এবং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে সোডিয়াম ক্লোরেট আমরা ইউজ করতে পারি, যে ব্রাইটনেসটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য। অনেকক্ষণ ধরে স্টিমিং করলে যেটা ব্রাইটনেসটা ক্ষতি হয় সেক্ষেত্রে। এবং এরপরেও মনে হয় যে অ্যাসিড যদি টেম্পারেচারে কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাসিড লিবারেটিং এজেন্ট অ্যামোনিয়াম সালফেট কিন্তু ইউজ করতে পারি, যেটা তাপ পেলে কিন্তু অ্যাসিড প্রডিউস করে। ঠিক আছে, তো এটাও আমরা ইউজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের ডিসপার্স প্রিন্টিং, অর্থাৎ ডিসপার্স ডাই দিয়ে পলিস্টার প্রিন্টিং, 100% পলিস্টার প্রিন্টিং। তো এক্ষেত্রে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। এনিওয়ান প্লিজ। আপনারা বুঝেছেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার পাচ্ছি। তাহলে এবার বলেন, কোথাও কোনো প্রবলেম, ল্যাবে করতে পারবেন কিনা? আসলে ল্যাবে বলছি স্যার এক্সপেরিমেন্ট আর কই স্যার, আর তো দেখি না স্যার। হ্যাঁ, বুঝি নাই। হ্যালো, বলছি এটা তো এক্সপেরিমেন্ট 6, তারপরে 1 2 এগুলো। আপনি ক্লাস করেছেন প্রথমের দিকে? আছে, ওগুলো আছে। স্যার গুগল ক্লাসরুমে তো নেই স্যার। গুগল ক্লাসরুম তো পরে তৈরি গুগল হয়েছে, ক্লাসরুমেও আছে। গুগল একসাথে ক্লাসরুমেও 4টা আছে, আপলোড নিচে করা আছে। নিচে একসাথে 4টাই আছে। আচ্ছা, যাই হোক, আপনি একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, দেখো। জি স্যার। এই রিলেটেড কোনো প্রশ্ন 5 থাকলে 6 করেন, নাই, কিন্তু তারপরে 1 থেকে আমরা 4 অন্য আছে। আলোচনা করি। আগেগুলো আছে, দেখো। আজকের সম্পর্কিত কোনো কথা আছে কিনা? না স্যার আজকে ঠিক আছে, সমস্যা আর এক্সাম। ডিসপার্স ডাইং নিয়ে কোনো প্রশ্ন, প্রিন্টিং নিয়ে কোনো প্রশ্ন, কোনো কিছু জানার, মনের ভিতরে কিছু উদয় হচ্ছে বা কিছু বলতে চান?
হুম, কোনো কিছু নাই ডিসপার্স ডাই এবং প্রিন্টিং নিয়ে? কারো কোনো জিজ্ঞাসা নাই? না, জি না। আচ্ছা, যদি না থাকে তাহলে তো আর কোনো কথা নেই। ধন্যবাদ সবাইকে।